ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল সাকসেস। আজ আমরা স্টে আপডেটেডে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে এনিমি প্রপার্টি বা শত্রু সম্পত্তি। এখন ভারত তো বরাবরই বিশ্বাস করে এসেছে বসুধৈব কুটুম্বকম। এই গোটা বিশ্বের মানুষকে তাদের আত্মীয় মনে করা বা কুটুম্ব মনে করা, এই আদর্শ নিয়ে যে দেশ চলে তার কি কেউ শত্রু থাকতে পারে? শত্রু থাকলে তবেই তার শত্রুর সম্পত্তির প্রশ্ন আসে। হ্যাঁ, উত্তরটা হ্যাঁ, ভারতেরও শত্রু আছে। ভারতের মতো একটি উদার এবং ঐতিহ্যবাহী দেশ, তারও শত্রু দেশ আছে এবং শত্রু সম্পত্তিও আছে। আসলে দেশভাগের পর, কিংবা আরও ভালো করে বললে 1965 এবং 1971 যুদ্ধের সময় যারা ভারত থেকে পাকিস্তানে চলে গিয়েছিল তাদের ফেলে যাওয়া জমি, বাড়ি, এই সমস্ত জিনিসকে ভারত সরকার শত্রু সম্পত্তি হিসেবে অধিগ্রহণ করে থাকে। তো এই যে শত্রু সম্পত্তি অধিগ্রহণ করা হয়েছে তার জন্য একটি আইন করেই করা হয়েছে। এই আইনটা কিন্তু প্রথমে এনিমি প্রপার্টি অ্যাক্ট বলে ছিল না, এটা প্রথমে ছিল ইভাকুই প্রপার্টি ল বা দেশত্যাগীদের সম্পত্তি আইন। ইভাকুই প্রপার্টি ল বা দেশত্যাগীদের সম্পত্তি আইন। উদ্দেশ্য ছিল দেশভাগের সময় যারা ভারত থেকে ছিটকে গেছেন তাদের সম্পত্তি কোনো একজনের জিম্মায় বা কাস্টডিতে থাকবে যতক্ষণ না তিনি ফিরে এসে নিজের সম্পত্তি বুঝে নিচ্ছেন। কিন্তু সময়ের সাথে সাথে এই ইভাকুইরাই এখন দেশের শত্রুতে পরিণত হয়েছেন। কারণ দেশভাগের ফলে যারা এই মুলুক ছাড়তে বাধ্য হয়েছেন, এই দৃষ্টিতে আগে তাদের দেখা হতো একটার পর, কিন্তু তারপর একটার পর একটা যখন যুদ্ধ হলো, ইন্দো পাকিস্তান যুদ্ধের জেরে তাদেরকেই এখন শত্রু বলে চিহ্নিত করা হচ্ছে। 1962 সালে ভারতের প্রতিরক্ষা বিধি তৈরি হয়। সেই অনুসারে ভারত সরকার সেই সম্পত্তি আর তাদের যে সংস্থা, পাকিস্তানি জাতীয়তা যারা গ্রহণ করেছিল সেগুলিকে ভারত সরকার নিয়ে নেয়। এই সম্পত্তিগুলি কেন্দ্রীয় সরকারের কাছে ন্যস্ত ছিল এবং একইভাবে 1962 সালের চীন ভারত যুদ্ধের সময় যারা চীনে চলে গিয়েছিলেন তাদের সম্পত্তির ক্ষেত্রেও কিন্তু একই বিষয় স্থির হয়। 1996 10ই জানুয়ারি তাশখন্দ ঘোষণা যখন হয়েছিল, একটি নতুন বিধি যুক্ত করা হয় যাতে বলা হয় ভারত আর পাকিস্তান যুদ্ধের কারণে যে সম্পত্তি এবং সম্পদ দুদেশে থেকে গেছে তা ফেরানোর ব্যাপারে আলোচনা করবে। কিন্তু এটা ঘটছে 1996 সাল, আর 1971 সালেই কিন্তু পাক সরকার সেসব সম্পত্তি দখল করে নিয়ে তা বিক্রি করে দেয়। তো 1968 সালে শত্রু সম্পত্তি আইন আমাদের লাগু হয়েছিল। কেন্দ্রীয় সরকার এই সম্পত্তির রক্ষক হিসেবে দেশের সর্বত্র ছড়িয়ে থাকা যেসব সম্পত্তি তার অধিকারী। কিন্তু অস্থাবর সম্পত্তিও শত্রু সম্পত্তির আওতায় চিহ্নিত হয়ে আছে, এটাও মনে রাখতে হবে। 2017 সালে এনিমি প্রপার্টি বিল পাস হয়, যেটা 2016 সালে তৈরি হয়েছিল, সংসদে পাস হয়ে যায় এবং 1968 সালে যে শত্রু সম্পত্তি আইন ছিল তার কিছু পরিবর্তন বা সংশোধন করা হয়। এই সংশোধিত আইনে শত্রু আর শত্রু সংস্থা এই দুটি বিষয়ের যে সংজ্ঞা তাকে আরেকটু ব্যাপকতর করা হয়, যাতে শত্রুর আইন এই উত্তরাধিকারীর জন্য অন্তর্ভুক্ত, উত্তরাধিকারীদের জন্যও প্রযুক্ত হয়। তিনি ভারতের নাগরিক হন বা অন্য কোনো দেশের শত্রু হন, যে দেশ শত্রু নয় এবং শত্রু কোম্পানির উত্তরাধিকারী সংস্থাকেও কিন্তু অন্তর্ভুক্ত করা যায়, তা সে সংস্থার সদস্য বা অংশীদার যে দেশেরই সদস্য হন না কেন। সংশোধিত আইনে যে কথা বলা হয় যে শত্রু বা শত্রু সংস্থা যদি মৃত্যু, বিলোপ বা ব্যবসা গুটিয়ে নেওয়া বা জাতীয়তার পরিবর্তন হেতু শত্রু না থাকে, অথবা আইনি উত্তরাধিকারী যদি ভারতের নাগরিক হয় বা এমন কোনো দেশের নাগরিক হয় যা শত্রু নয়,
তাহলেও শত্রু সম্পত্তি রক্ষকের কাছেই গচ্ছিত থাকবে। এই ব্যাপারটা একটু গোলমেলে লাগছে, তো এটাকে একটু ব্যাপারটা পরিষ্কার করে বলা যেতে পারে যে পাকিস্তান বা চীনে যারা চলে গিয়েছিল তাদের শত্রু সম্পত্তির উত্তরাধিকারের দাবি বা বদলির দাবি আটকানোর জন্যই কিন্তু এই পদক্ষেপ। বিলে লেখা হয়েছিল কি, যে সম্প্রতি বিভিন্ন আদালতের দেওয়া বিভিন্ন রকমের রায়ের ফলে 1968 সালের শত্রু সম্পত্তি আইনের আওতায় ভারত সরকার ও রক্ষকদের ক্ষমতার উপর প্রভাব পড়ছে। আদালতে নানা রকম রায়ের কথা মাথায় রেখে রক্ষকদের আইন অনুসারে কাজ ব্যাহত হচ্ছে। আদালতের রায় কী ছিল না, একটি বড়সড় রায় দেওয়া হয়েছিল পূর্বতন মোহাম্মদাবাদের রাজার সম্পত্তি মামলায়। মোহাম্মদাবাদের রাজা হজরতগঞ্জ, সীতাপুর আর নৈনিতালে বিশাল সম্পত্তির অধিকারী ছিলেন। এবার দেশভাগের সময় রাজা দেশ ত্যাগ করেন এবং বেশ কয়েক বছর পর উনি লন্ডনে বসবাস শুরু করেন। তার স্ত্রী এবং পুত্র মোহাম্মদ আমির মোহাম্মদ খান কিন্তু দেশে থেকে গিয়েছিলেন এবং দেশের নাগরিক হিসেবে স্থানীয় রাজনীতিতেও যোগ দেন। 1968 সালের শত্রু সম্পত্তি আইন লাগু করে ভারত সরকার। রাজার সম্পত্তি শত্রু সম্পত্তি বলে চিহ্নিত হয়। রাজার মৃত্যুর পর তার পুত্র ওই সম্পত্তি দাবি করেন। মনে রাখতে হবে তিনি কিন্তু ভারতের নাগরিক। ওই 30 বছর মামলা চলার পর শীর্ষ আদালতের বিচারপতি অশোক ভূষণ এবং আলতামাস কবিরের বেঞ্চ 2005 সালের 21 অক্টোবর পুত্রের দাবি মতো তার পক্ষেই রায় দেয়। এরপর যা হওয়ার তাই হলো। শুরু হলো আদালতে অজস্র আবেদন পেশ। 2010 সালের 2রা জুলাই তৎকালীন ইউপিএ সরকার অর্ডিন্যান্স জারি করে এবং রক্ষকের কাছ থেকে সম্পত্তি হস্তান্তরের ব্যাপারে আদালতকে নিষেধ করে। এর ফলে 2005 সালের রায় বাতিল হয়ে যায় এবং রাজার সম্পত্তি ফেরত দিতে হয়। 2010-এর 22শে জুলাই লোকসভায় একটি বিল পেশ হয় এবং তারপর 2010-এর 15ই নভেম্বর সংশোধিত বিল পেশ হয়। বিল যায় স্ট্যান্ডিং কমিটির কাছে। পঞ্চদশ লোকসভায় সে বিল আর পাস হয়নি। 2016 সালের 7ই জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি শত্রু অর্ডিন্যান্স পাস করেন, যেটা 2017 সালে বিল যেটা আইনে পরিণত হয় তার রিপ্লেসমেন্টের দ্বারা। এবার স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হংসরাজ আগির 2018-র 2 জানুয়ারি লোকসভায় জানিয়েছিলেন যে এদেশে পাকিস্তানি নাগরিকেরা মোট 9,280 শত্রু সম্পত্তি রেখে গিয়েছেন। পাকিস্তানি নাগরিকেরা যে সম্পত্তি আমাদের দেশে ফেলে গিয়েছে তাদের সংখ্যা হচ্ছে 9,280 এবং 126টি সম্পত্তি ফেলে চলে গিয়েছেন চীনে এরকম নাগরিক। হিসেব করে দেখা গেছে এই সম্পত্তির মোট মূল্য আনুমানিক 1 লক্ষ কোটি টাকা। এই ধরনের সম্পত্তির সংখ্যা সবচেয়ে বেশি আছে উত্তরপ্রদেশে, প্রায় 1,500। আর তারপরেই যে রাজ্যে সবচেয়ে বেশি শত্রু সম্পত্তি আছে সেটা পশ্চিমবঙ্গ, 2,735টা। সারা দেশে এইসব যে 1000 দশকের মতো সম্পত্তি আছে সেগুলোকে কেন্দ্রীয় সরকার বর্তমানে নিলামে তোলার জন্য উৎসুক হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত মাসেই একটি প্যানেল গড়ে দিয়েছেন যারা প্রথম থেকেই প্রজেক্ট হিসেবে বেছে নিয়েছে পশ্চিমবঙ্গকে। তো নতুন যে আইন হয়েছে তাতে বলা হয়েছে ট্রান্সফার অফ এনিমি প্রপার্টি বাই দ্য এনিমি কন্ডাক্টেড আন্ডার দ্য অ্যাক্ট টু বি ভয়েড। অর্থাৎ উত্তরাধিকার তারাও যদি এই এনিমি প্রপার্টিকে ট্রান্সফার করার চেষ্টা করে সেটা কিন্তু ভয়েড বা বাতিল বলে গণ্য হবে। দিস অ্যাপ্লাইজ রেট্রোস্পেক্টিভলি টু ট্রান্সফার দ্যাট হ্যাভ ওকার্ড বিফোর অর আফটার 1968। রেট্রোস্পেক্টিভলি যে আইনটা যখন লাগু হচ্ছে তার আগের থেকেই তার কিন্তু এফেক্ট হবে। 1968-র আগে বা পরে এই ধরনের যদি কোনো ট্রান্সফার ঘটে থাকে তাহলে সেটা কিন্তু বাতিল বলে গণ্য হবে। তাছাড়া এটায় আরও বলা হয়েছে দিস অ্যাক্ট প্রহিবিটস সিভিল কোর্টস অ্যান্ড আদার অথরিটিস ফ্রম এন্টারটেনিং ডিসপিউটস রিলেটেড টু এনিমি প্রপার্টি। এনিমি প্রপার্টি নিয়ে কোনো সিভিল কোর্ট
কোনো ডিসপিউটকে এন্টারটেন করবে না, সিভিল কোর্ট ছাড়া অন্য কোনো অথরিটিও এটাকে নিয়ে এন্টারটেন করতে পারবে না। আর বলা হয়েছে ল অফ সাকসেশন উইল নট বি অ্যাপ্লিকেবল ইন দ্য ম্যাটার অফ এনিমি প্রপার্টি, অর্থাৎ শত্রু যে সম্পত্তি সেই সম্পত্তিতে ল অফ সাকসেশন অর্থাৎ উত্তরাধিকার আইন সেটাও কিন্তু প্রযোজ্য নয়। তো এই যে 1968 যে এনিমি প্রপার্টি অ্যাক্ট ছিল তাতে এনিমি কে অর্থাৎ শত্রুকে তার ডেফিনেশন কিভাবে দেওয়া হয়েছিল না, এনিমি অ্যাজ এনি কান্ট্রি অর দেয়ার রেসিডেন্টস হু পারফর্মড এক্সটার্নাল বেলিজারেন্স এগেনস্ট ইন্ডিয়া। ভারতের বিরুদ্ধে যারা কোনো রকম এক্সটার্নাল বেলিজারেন্সের সঙ্গে যুক্ত, শত্রুতাপূর্ণ আচরণ মানে বৈরিতার মতো কাজ করছে, তারা কিন্তু শত্রু। বেসিক্যালি দ্য ন্যাশনালস হু লেফট দেয়ার প্রপার্টিস ইন ইন্ডিয়া অ্যান্ড নাও রিসাইডিং ইন দ্য এনিমি কান্ট্রি অ্যান্ড দেন দিজ প্রপার্টিস উইল বি কনসিডার্ড অ্যাজ এনিমি প্রপার্টি। তো 1968 যে অ্যাক্ট তাতে কাস্টোডিয়ান অফ এনিমি প্রপার্টি অফ ইন্ডিয়া নামে একটা রেগুলেটরি বডি স্থাপন করা হয়েছিল এবং বলা হয়েছিল অর্ডার পাসড বাই সিইপিআই মানে কাস্টোডিয়ান অফ এনিমি প্রপার্টি অফ ইন্ডিয়া ক্যান নট বি ইন্টারভেন বাই দ্য কোর্ট, অর্থাৎ সিইপিআই যে অর্ডার তৈরি করবে সেই অর্ডারে কোনো কোর্ট ইন্টারভেন করতে পারবে না, হস্তক্ষেপ করতে পারবে না। তো এখন এই হচ্ছে এনিমি প্রপার্টি অ্যাক্ট। এখানে কিছু মেজর ইস্যুস রয়েছে, যেহেতু বলা হয়েছে যে রেট্রোস্পেকটিভ এফেক্ট হবে, অর্থাৎ আইনটা যখন পাস হলো তার অনেক আগের থেকেই কিন্তু এটা লাগু হচ্ছে এবং এই প্রসঙ্গে আর্টিকেল 14 ভায়োলেশনের প্রসঙ্গও আসছে। তার কারণ বর্তমানে যে আইনটা তৈরি হলো তাতে বলা আছে দ্য এক্সপ্রেশন ডাজ নট ইনক্লুড সিটিজেন অফ ইন্ডিয়া শ্যাল এক্সক্লুড দোজ সিটিজেন অফ ইন্ডিয়া হু আর or have been legal heir or successor of an enemy। তার মানে সে ভারতীয় হোক বা না হোক, যদি সেই শত্রুর যদি সে সাকসেসর হয়ে থাকে তাকেও কিন্তু এনিমি হিসেবে ট্রিট করা হবে। ব্যাপারটা দাঁড়িয়ে গেল যে একজন যে ভারতীয় সে কিন্তু যদি সেই এনিমির সাকসেসর হয়ে থাকে এবং সেই সম্পত্তি দাবি করতে গেলে তাকেও কিন্তু এনিমি হিসেবেই ট্রিট করা হবে। As a result of which many otherwise legal citizens of the country will now be devoid of their property owing to acts of their forefathers। মানে তাদের পূর্বপুরুষদের কৃতকর্মের প্রায়শ্চিত্ত তাদেরকে করতে হবে। In terms of present act has now classified Indian citizen into two classes। ভারতীয় নাগরিকরা এখন দুটো ক্লাসে পরিণত হলো। একটা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন হু আর লিগ্যাল ইয়ার্স অফ ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড সেকেন্ড ইন্ডিয়ান সিটিজেন হু আর লিগ্যাল ইয়ার্স সাকসেসার্স অফ এনিমি। এই দুটো ক্যাটাগরি হয়ে গেল এবং এইখানে যে রেট্রোস্পেক্টিভলি কথাটা বলা হয়েছে তাতে করে কিন্তু আমাদের প্রপার্টি রাইট ভোগ দখলের ক্ষেত্রে একটা ভায়োলেশনও তৈরি হচ্ছে এবং এতে যে জুডিশিয়াল ইন্টারভেনশন আসবেই এবং তার যে দরজা উন্মুক্ত করে দেওয়া হলো সে নিয়ে কোনো সন্দেহ নেই। তো মোটামুটি সংক্ষেপে এনিমি প্রপার্টি সম্পর্কে আমি আলোচনা এই পর্যন্তই করলাম এবং তোমরা এ নিয়ে ফার্দার স্টাডি করতে পারবে। আর এ নিয়ে দেখবে যে সম্প্রতি যেহেতু এটা নিয়ে গভর্নমেন্ট একটা নতুন উদ্যোগ নিচ্ছে, প্রজেক্ট নিয়েছে যে এগুলোকে বিক্রি করে দেওয়ার এবং এখান থেকে কিছু টাকা তোলার জন্য, কাজেই মাঝে মধ্যে এ নিয়ে মিডিয়াতে বা বিশেষ করে খবর কাগজে এই নিয়ে কিছু খবর থাকবেই। তোমরা সেগুলো যদি ফলো করো তাহলে আপডেটেড হয়ে যেতে পারবে। ওকে, থ্যাংক ইউ।